নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। প্রায় প্রত্যেক দিনই আপনাদের চিঠি, ফোন, SMS আমরা পাই। আর আপনাদের চিঠি, ফোন, SMS এর ভিত্তি করে আমরা আমাদের এই অনুষ্ঠানকে এত জনপ্রিয় করে তুলি। আজকের অনুষ্ঠানেও আমাদের এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্ব আছেন। পেশায় অধ্যাপক, নেশায় লেখক, নেশায় কবি। শুরু করছি আজকে না। এবার আমি তৃতীয় বরটা চাই। ভূতের রাজা আমায় থামিয়ে দিলেন। শোনো, তোমায় কিন্তু এই সমস্ত বর দেওয়া যাবে না। দুর্গোৎসব, বইমেলা, ফিল্ম উৎসব, ফুটবল, ক্রিকেট, IPL নিয়ে বাঙালির উন্মাদনা, মাতলামি না থাকলে বাঙালিয়ানা যে হারিয়ে যাবে। বাঙালির যদি আবেগ না থাকে, রকে রকে আড্ডা না বসে, তর্কে বাঙালি যদি গলাই না ফাটায়, তবে বাঙালির তো খুঁজেই যাবে। এসব আছে তাই কলকাতার প্রাণ আছে। তাই তো এখানে নাটক লেখা হয়, শিল্প তৈরি হয়, সাহিত্য সৃষ্টি হয়, কবিতা লেখা হয়, গান হয়। তর্কে নয়, কাজের প্রতি দায়বদ্ধ হোক। কবিতাটা বিশিষ্ট কবি প্রদীপ কুমার দাস। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট কবি এবং লেখক প্রদীপ কুমার দাস। নমস্কার প্রদীপ বাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কবিতা মানেই নাকি একটা তরল আবেগ, কবিতা মানেই নাকি এক অন্য অনুভূতি। আর কবিরা তারা যেন একটা অন্য জগতে বসবাস করেন, আর পাঁচজনের থেকে একটু আলাদা, একটু ভিন্ন রকম। যিনি কবিতা লেখেন, অর্থাৎ যে সেই কবি মানুষ, তাদেরকে আমরা একটু অন্য চোখে দেখিও বটে। কিন্তু বলি, আপনি কবিতা লেখেন বাবা, তাই নাকি? কিন্তু তার মানে তো এটা নয় যে কবিতা আবেগের একটা অন্য মাত্রা নয়। কবিতা তো সেই আবেগেরই একটা অন্য স্তর মাত্র। আপনি যেহেতু পেশাগতভাবে অধ্যাপক, দীর্ঘদিন ছাত্রছাত্রীদের সাথেই আপনার কাজ এখনো চলছে, তার মাঝখানে কবিতা এসে হঠাৎ কিভাবে আপনার কাছে ভিড় করলো? নাকি কবিতা আগেই ভিড় করেছিল, এখন তার ভিড়ের স্তরটা অনেক বেড়ে গেছে? আপনি কি বলেন? না, ঠিক সেইভাবে এরকম কোনো পর্যায়ভাবে আমি ভাবি না। কবিতা হ্যাঁ, ক্লাসে পড়াতে ছাত্রছাত্রীদের সাথে কথা বলছি, করছি, হঠাৎ একটা বিশেষ কোনো অনুভূতি আমার মধ্যে এলো, হয়তো কোনো ক্রোধ কিংবা কোনো দুঃখ বা কোনো যন্ত্রণা, তখন সেটাই নিজে মানে ছাত্রদের হল থেকে বেরিয়ে আমি নিজের ঘরে চেম্বারে গিয়ে বসলাম। সেটা আমাকে অনেক সুন্দর ভাবালো। তারপরেই দেখলাম আমার মুখ থেকে বোধহয় কতগুলি কবিতার লাইন চলে এলো। তখন আমি লিখলাম না, ওইটা ভাবতে ভাবতেই সেই দীর্ঘ কল্যাণী থেকে আমার বাড়ি বিরাটিতে আস্তে আস্তে করলাম। তারপরে এক সময় দেখি কবির লাইনগুলি পরপর জুড়ে গিয়ে একটা কবিতা হয়ে গেল। এই নিজের ভেতরে প্রাণের আবেগ একটা, বা দুঃখ, যন্ত্রণা, ক্ষোভ, হতাশাও বলতে পারেন, এগুলি নিয়েই হয়তো মানুষ বেঁচে থাকে। আর এগুলি হয়তো একসময় কবিতা হয়ে প্রকাশ পায়। ঠিক কবিতার প্রতি এই প্যাশনটা আমার রয়েছে এবং সেটাই। এবং নিজেও যে খুব ব্যাকরণ মেনে কবিতা লিখি তা নয়, আমি নিজস্বভাবে নিজের মন্ত করে প্রকাশ করি। জানি না সেটা সবসময় কবিতা হয়ে ওঠে কিনা, তবে হ্যাঁ, ভালো লাগে। নিজের মনের ভেতরে রাগ, দুঃখ, হতাশাটাকে প্রকাশ করতে পারলে ভালো লাগে। এটাই আমার কবিতা লেখার মূল কাহিনী। হ্যাঁ, এটা বোধহয় আপনি ঠিকই বললেন যে কবিতার বোধহয় কোনো একটা নির্দিষ্ট ব্যাকরণ নেই। হয়তো পুঁথিগতভাবে কবিতা লেখার গঠনশৈলী বা তার একটা ভাবনা হয়তো একটা আছে, কিন্তু কবি যখন তার কথায় কথা বলা জুড়ে দেন, তখন সেটা কখন যে কবিতা হয়ে গেল সেটা হয়তো তিনি নিজেও বুঝে উঠতে পারেন। কিন্তু আপনার কবিতার ভেতরে যেটা দেখছি, বিশেষত আপনার এক মুঠো রোদ্দুর, এই কবিতার বইতে দেখছি যে সেখানে আপনি একেবারে একটা সময় খুব আবেগ ঘন একটা মানুষ, একটা সময় খুব সমাজ সচেতন মানুষ, আবার কখনো কখনো কোনো কবিতা আপনাকে বড্ড বেশি ক্রোধে জাগ্রত করছে, কখনো কখনো আপনি হয়তো বিষণ্ণতায় খুব ভিজে গেছেন। এই ব্যাপারটা কি, কেন এই ব্যাপারটা একটা নির্দিষ্ট স্টাইল নয় কেন? প্রতিটা মুহূর্তেই যেন মনে হচ্ছে স্টাইল আপনি নিজেই ভাঙছেন, নিজেই তৈরি করছেন। হ্যাঁ, এটা আপনি বলেছেন, খুব ভালো কথা। কারণ আমিও তাহলে আমার নিজের একটু ইতিহাসটা বলতে হয়। দেখুন, এই এক মুঠো রোদ্দুর কবিতাটা আজকে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার 1-2 দিনের লেখা নয়। আমি ছাত্র জীবন থেকেই কবিতা লিখি, বিভিন্ন লিটল ম্যাগাজিন প্রকাশ পেয়েছে। এই করতে করতে আজকে দীর্ঘ 35 বছর ধরে এই কবিতা লেখালেখির পর আমি এই এক মুঠো রোদ্দুরটা প্রকাশ করেছি। তারপরে বিভিন্ন বয়সে
যে বিভিন্ন রকম অনুভূতিগুলি থাকে, যেমন যেটা বলছেন আমার খুব ছোট বয়সে যখন ছাত্র ছিলাম তখন যে ধরনের আবেগ ছিল, নিশ্চয়ই অধ্যাপনা করে যখন এখন প্রবীণ পর্যায়ে চলে এসেছি তখন সেই আবেগটা নিয়ে অনেক বাস্তব, অনেক রুক্ষতা, অনেক ইয়েকে পেরিয়ে আসতে হয়েছে। এই যে জীবনের বিভিন্ন ধাপগুলি, আমার মনে হয় জীবনের বিভিন্ন, দেখুন একটা যুবক, আমি তো এখন যুবক নই কিন্তু একসময় তো যুবক ছিলাম, সেই যুবকের যে অনুভূতি, যে এগুলি, যে রোগ দুঃখ ক্ষোভ, সেটা কিন্তু তখনকার। তাই আমার এই কবিতার বইটার মধ্যে যে আপনি যেটা বলেছেন এটা খুব সচেতনভাবেই এটা ঘটনাগুলি ঘটেছে বিভিন্ন সময়ের। তো তা আমার মনে হয় বিভিন্ন মানুষগুলির, আমার এই যে হয়তো আমি একটাই মানুষ কিন্তু আমি যখন যুবক ছিলাম তখন সেই যুবকের মতো অনুভূতি, আবার যখন আরেকটু হচ্ছি তখন আবার হয়েছে, আবার যখন ছাত্রছাত্রীদের নিয়ে এখন এই যে গড়ে এসছে, এবং প্রসঙ্গত আমি বলি যে আমার ছাত্র নিজে এখন আমার কলিগ, সে একজন টিচার হয়ে গেছে। এইসব নানা এই কারণেই আমাদের কবিতার মধ্যে বিভিন্ন রকম ধারা এসে গেছে। এটা মনে হয় সেই সুনীল গঙ্গোপাধ্যায় সেই বিখ্যাত কথার কথা মনে পড়ে যাচ্ছে যে শিল্পী মানুষজনের কিন্তু কখনো বয়স বাড়বে না, সে আমৃত্যু, সে একই বয়সে একটা স্থিত থাকবে এবং তার শুধু দেখার চোখ এবং দূরবীনের মতো চোখটা থাকবে, সেখানে দেখতে দেখতে। হ্যাঁ, আমার কিরকম মনে হয় যেন একটা মানুষের মধ্যে অনেকগুলি মানুষ লুকিয়ে থাকে, অনেকগুলি মানুষ একটা মানুষের মধ্যেই বোধহয় স্থিত থাকে। এই যে কবিতা যে প্রতি মুহূর্তে আসছে, কবিতা প্রতি মুহূর্তে ভিড় করে, অনেক কবিতা তো নিজের কাছে মনে হয় যে না তোর এইটা কি লিখলাম, এই বোধহয় ভালো হলো না কবিতাটা, তাকে আবার ভেঙে চুরে নতুন করে তৈরি করা, এই একটা সৃষ্টির যন্ত্রণা কাজ করে না মাঝে মাঝে? হ্যাঁ দেখুন, এটা কাজ করে, খুবই কাজ করে, মাঝে মাঝে খুব দুঃখ পাই, হতাশা পাই। তারপরে মনে করুন আমি একটা হয়তো বছর দুয়েক আগে একটা কবিতা লিখেছিলাম, সেটা যখন এখন পড়তে যাচ্ছি তখন হচ্ছে যে এটা কি কবিতা হলো, এটা কি হলো। তারপরে ভাবি যে না, এই জায়গাটাকে এডিট করে একটু নিজের কবিতাকে নিজেই সেন্সরশিপ করতে হয়, ইয়ে করে এরকম আসে, কিন্তু কোনো একটা সময় দেখা যায় যে আমি কিন্তু সেই কাজটা করতে গিয়েও যেন করে উঠতে পারি না। কবি মানেই কিন্তু খুব প্রেমিক মানুষ মূলত, এবং কবিদের কাছে প্রেমটা খুব প্রতি মুহূর্তে যেন করা নাড়ে, তার প্রেম সে জাগতিক হোক বা প্রাকৃতিক হোক, যেটাই হোক না কেন, এবং প্রতি মুহূর্তেই প্রেমের বিন্যাস, প্রেমের ভাবধারা, প্রেমের সামগ্রিক যে সংস্কৃতি, যে জায়গা, সেটা কবিকে আন্দোলিত করে। এবং যেটা আমরা দেখেছি রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের কল্লোল যুগ বা তার পরবর্তী পর্যায়ে পোস্টমডার্ন যুগের ক্ষেত্রে আমরা সেটাও দেখেছি পুরো। এবং অনেক সময় দেখা গেছে যে হয়তো যেটা আপাত দৃষ্টিতে ভাবছি প্রেমের কবিতা, সেটা হয়তো একটা কোনো আধ্যাত্ম লেভেল। আমি একটা উদাহরণ দিলে হয়তো পরিষ্কার, বড় আশা করে এসেছি রবীন্দ্রনাথের এটাকে প্রেমের কবিতা হিসাবে বলতে পারি, আবার হৃদয়ের কবিতা দেবতার কাছে নিবেদন করবো বলতে পারি। তো কবিদের প্রেমের ক্ষেত্রে এরকম একটা বিন্যাস রয়েছে। আপনার নিজের ক্ষেত্রে কবিতা এবং লেখার ক্ষেত্রে প্রেম কিভাবে এসেছে, প্রেম কিভাবে আপনার কবিতাকে নাড়া দেয়? আমি প্রেম বলতে শুধু যে নারীর প্রতি পুরুষের প্রেম সেটাকে বুঝি না, আর আমি নারী বলতে শুধু যে একজন নারী বলতে একজন মহিলা সেটাও আমি বুঝি না। আমি নারী বলতে বুঝি নারী বোধহয় সৌন্দর্যের প্রতীক, বুঝতে পারলেন? এবং এইখান থেকে কিন্তু আমি বলি যে আমাদের জীবনানন্দ দা, তারপরে সুনীল গাঙ্গুলি এরা যে লিখে গেছেন, বনলতা সেন বা নীরা, আমার যেন কোথায় মনে হয় নীরা বা বনলতা সেন এরা কি পুরোপুরি সুনীলের, পুরোপুরি জীবনানন্দের? তা নয়। প্রত্যেক মানুষেরই একটা নীরা আছে, প্রত্যেক মানুষেরই একটা বনলতা সেন আছে। এবং আমি যেটা বললাম যে নারী, আমি যার কিছু সুন্দর সেটাকেই নারী মনে করি। আমি উত্তরবঙ্গে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে, জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াতাম, তখন উত্তরবঙ্গে বন বা বনানীর মধ্যে ঘুরে বেড়াতাম, নদী টদী, সেখানে দেখে অদ্ভুত একটা দারুণ সুন্দরী নারীকে দেখলে যেরকম প্রেমে পড়ে যায়, ওই রকম একটা সুন্দর বন, তারপরে সেখানে ডায়না নদীটা প্রচণ্ড তীব্র খরস্রোতে বয়ে যাচ্ছে, ওই জায়গাটা দাঁড়িয়েও কিন্তু আমার সেই অনুভূতিটা আমার মধ্যে খুব এসেছিল। এইটা থেকেই কোথায় যেটা আমার প্রেম ব্যাপারটা ঠিক নারী দেহ কেন্দ্রিক আর নেই। আমার কাছে পৃথিবীতে যা কিছু সুন্দর, যা সৌন্দর্য, এবং সেখানেও আমি আপনাকে বললাম যে নীরা বা বনলতা সেন এগুলো যেন স্রষ্টাকে ছাড়িয়ে গিয়ে এটা যেন প্রত্যেক মানুষের নিজের এক একজন হয়ে গেছে, এবং প্রেম বলতে আমি এটাই বুঝি। আপনি খুব চমৎকারভাবে বললেন। আসলে যে কোনো ভালো জিনিস সেটাই বোধহয় একটা প্রেমের পর্যায়ে চলে আসে। সুনীল গঙ্গোপাধ্যায়, নীরা, জীবনানন্দ, বনলতা সেন, সেটা বোধহয় একটা সময়ের পর বোধহয় তারা সর্বজনীন হয়ে যাচ্ছে। যেমন মোনালিসা, লেখকরাও কিন্তু তাদের লেখার ভেতরেও কিন্তু একটা সর্বজনীনতা দাবি করে।
আশা করে, এবং এই আশা নিয়ে তারা কিন্তু লেখাকে এগিয়ে নিয়ে যায়। আমরা এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে ছোট্ট বিজ্ঞাপনী বিরতি লেখা হচ্ছে। বিজ্ঞাপনী বিরতির পর আমরা অনুষ্ঠানে ফিরে আসছি, সাথে থাকুন। রাগা মিউজিকের নিবেদন, রবীন্দ্রসঙ্গীত সংকলন সোনার হরিণ, শিল্পী তপেন্দু দত্ত। বাঁধ ভাঙা অফুরান খুশিতে আপনাকে মাতাতে বিনোদনের হরেক পসরা সাজিয়ে আসছে বেসিল। আসুন মেতে উঠি বেসিলের অগ্রগতিতে। বিনোদনের স্বপ্নপুরী বেসিল ইন্টারন্যাশনাল। বাউল যখন মন, বেসিল আপনজন। चेतन, तुम्हारा चेतन दिन भर इतना फुर्तीला रहता है कैसे? फैमिली सीक्रेट। दूध के गुण, कमाल का टेस्ट, प्रिया मिल्क बाइट बिस्किट, एनर्जी दिन भर। या एखोनी पहुंचছি শুটিং। এখনই আসছি। দেখলেন, সব জায়গায় এসি নিয়ে চলা একটু মুশকিল। সেই জন্য সব সময় সঙ্গে রাখি হিমানি নবরত্ন কুল ট্যাগ। দুনিয়ার সবচেয়ে ছোট এসি, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। বিরতির পর আমরা ফিরে এলাম। আজকে অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখক প্রদীপ কুমার দাস। প্রদীপবাবু, যেটা বিরতির আগে কথা হচ্ছিল, প্রেম, সর্বজনীন ভালোবাসা ইত্যাদি ইত্যাদি, আপনি যেহেতু পেশাগতভাবে শিক্ষার সাথে যুক্ত এবং দীর্ঘদিন এই পেশার সাথে যুক্ত হয়ে আছেন, ফলে মাটির তালকে আপনাকে প্রতিদিন তৈরি করতে হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে হচ্ছে এবং ভালো নাগরিক হিসেবে তাদেরকে তৈরি করতে হচ্ছে। ফলত প্রতিটা ক্ষেত্রেই আপনাকে বাস্তবিক অবস্থার প্রেক্ষিতে দেখতে হচ্ছে, বুঝতে হচ্ছে, এবং প্রত্যেকটা দর্শকের তো একটা ক্যারেক্টার আছে, সেগুলো চেঞ্জ হচ্ছে। এইটা কি আপনার নিজের লেখার ভেতরে কোনো প্রভাব ফেলে? আপনি কি প্রতি মুহূর্তে সেইভাবে আধুনিক থাকতে পারেন আপনার অন্তত লেখার নিরিখে? হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই প্রভাব ফেলে। আর এখান থেকে আমার লেখার ব্যাপারেও বলুন, পড়ানোর ব্যাপারেও বলুন, আমি এই জায়গাটা একটা ভাগ্যবান যে আমি পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে পড়ানোর সুবাদে আমি খুব ভালো ছাত্রছাত্রীদের পড়াবার সুযোগ পেয়েছি, যারা পড়াশোনায় খুব ভালো। আরেকটা জিনিস আছে, আমার ছাত্রছাত্রীরা কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত প্রান্ত থেকে তারা আসে। কেউ কোচবিহারের সেই ইয়ে থেকে, কেউ জঙ্গলমহল থেকে। হ্যাঁ, কারোর টাইটেল টুটু, কারোর টাইটেল টুডু, কারোর আবার এরকম ধরনের, কারোর কেরাকেট্টা, হ্যাঁ, আবার মুখার্জি, ব্যানার্জি, এরা সবাই থাকে। আর এই যে বিভিন্ন, কিন্তু একটা কথা, এই যে আমার মধ্যে যাদের খুব ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরাও যেমন খুব থাকে, তেমনি আবার একটু পিছিয়ে পড়ে, যেমন বিভিন্ন এসসি এসটি বা আরও ওবিসি বিভিন্ন সম্প্রদায় থাকে, তাদের আমি নিরীক্ষণ করতে পারি। এইটা আমার কাছে খুব সুবিধা করে, কারণ একটা ব্রিলিয়ান্ট ছেলে, তাকে হয়তো একটু বলে দিলাম যে তুই এটা এভাবে করতো বাবা, এরকম দিয়ে, কিন্তু আমি জানি যে একটু পিছিয়ে আছে, তাকেও করতে হবে, তাকেও কিন্তু আমার তৈরি করতে হবে, কারণ সেও কিন্তু একদিন আমাদের দেশ গড়ার কাজে এগিয়ে যাবে। এই জায়গাটা একটু বলি, যে সেটা হলো যে এই যে প্রত্যেক দিনই, প্রত্যেকটা বছর বলতে পারি, যে নতুন প্রজন্ম আসছে, তাদের সাথে মিশছেন, আবার কথা বলছেন, তারা হয়তো আবার কিছুদিন বাদে তারা আবার একটু সিনিয়র হয়ে যাচ্ছে, কিন্তু আবার আপনি পরবর্তী বছরে আবার নতুন প্রজন্মকে নিচ্ছেন। এটাকে বেশ মজা লাগে, এটা খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কারণ দেখুন, আমার একটি ছাত্র যে আজকে ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকলো, 4 বছর বাদে সে বেরিয়ে যাবে। আমি প্রত্যেক বছর একটা নতুন একটা ব্যাচ পাবো, তাদেরকে। এবং এটা তো আপনি নিজেও ব্যক্তিগতভাবে অনেকগুলো পুরস্কার পেয়েছেন, স্বীকৃতি পেয়েছেন, সেটাও বোধহয় অনেকটা কাজে লাগে। এবং এটা আমার সত্যি কথা বলতে আমার লেখা, তারপরে এই যে আমি বিভিন্ন জায়গায় আমাকে বলতে হয়, বক্তৃতা দিতে হয় বা লেখাপড়া, আমার কিন্তু এই পড়ানো প্রফেশনটা মানে আমাকে খুব উপকার করেছে এই ব্যাপারে। এবং সত্যি কথা বলতে কি, আমার এই ছাত্রছাত্রীরা আমার কোথায় জানি মনে হয়, মানে টিচিং ইজ অলসো এ প্রসেস অফ লার্নিং। ভীষণভাবে এটা মনে করি যে ওদের পড়াতে গিয়ে আমাকে নিজেকে পড়তে হয়, আর ওদের পড়াতে গিয়ে এটা বোধহয় আমি ওদের পড়াতে গিয়ে বোধহয় আমি নিজেও শিখি।
এবং এমনও আছে যে আমি যেমন ওদের একটা অ্যাসাইনমেন্ট দিলাম যে দেখ আমার নিজের সেই জায়গাটা আমি খুব ভালো মানে পড়াশোনা নেই, আমি এমন একটা অ্যাসাইনমেন্ট, ছাত্ররা দেখলাম সেটা করে এলো, করে আমি যখন ওদের অ্যাসাইনমেন্টটা চেক করছি আমার কিন্তু জিনিসটা অনেকটা সহজ হয়ে গেল, এবং আমার সমৃদ্ধ হলো। হ্যাঁ সমৃদ্ধ হলাম, এবং তখন আমার লিখতেও সুবিধা হলো, আমার ওদের পড়াতেও সুবিধা হলো। একটা কথা বলি যে যে কোনো বড় কাজের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে নেপথ্যে সলতে পাকানোর ব্যাপারটা কিন্তু অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই বলা বাহুল্য আপনার স্ত্রীও এই পুরো সূত্রতা ধরে রয়েছেন পুরো। প্রিয় দর্শক, আমরা বরং প্রদীপবাবু স্ত্রীর কাছ থেকে একটু শুনে নিই যে কিভাবে একজন কবি, বলা যেতে পারে কবি ঘরণী, তিনি কিভাবে প্রতিনিয়ত এই ঘর সংসার সমস্ত কিছু সামলেও মাস্টারমশাইয়ের কবিতা, মাস্টারমশাইয়ের লেখাকেও কিছুটা সামলাচ্ছেন। তারপর আমরা আবার ফিরে আসছি। ব্যক্তিগত জীবনে আমি ওনাকে প্রফেসর হিসেবেই দেখি বা আমার স্বামী, সেটা আলাদা কথা, কিন্তু কবি হিসেবে আমি তেমনভাবে দেখি না। উনি লেখালেখি করেন, লেখক বলতে পারেন, বা কবিদের যে চালচলন তার মধ্যে সেটা নেই, কাব্যিক ব্যাপারটা তার মধ্যে কম। কাব্যের ক্ষেত্রেও ছন্দ অলঙ্কার উনি মানেন না, উনি বাস্তবটাকেই লিখতে চান, বাস্তব যেটা উনি দেখেন সেটাই উনি লেখেন। ওনার যে রাগ, দুঃখ, ক্ষোভ, হতাশা, অভিমান, এগুলো ওনার কবিতায় বেরিয়ে আসে। আমি ওনার কবিতা পড়ে যতটা বুঝেছি, এগুলো তার কবিতার মাধ্যমে বেরিয়ে আসে। কখনো প্রতিবাদ, কখনো প্রতিরোধ, কখনো বা সেটা স্লোগানও বলতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যদি একজন মাস্টারমশাই হিসেবে আপনাকে জিজ্ঞেস করি, এখন কবি হিসেবে জিজ্ঞেস করছি না, যে আমরা প্রতি মুহূর্তেই বলছি যে কোথাও কিছু হচ্ছে না, বড় বেশি যেন একটা অন্ধকার অন্ধকার, বড় বেশি নেতিবাচক, সবাই বড় বেশি যেন আত্মকেন্দ্রিক ইত্যাদি ইত্যাদি আমরা বলি। এবং আমরা বোধহয় একটা বলাতে খুব অভ্যস্ত হয়ে গেছি, আগে খুব ভালো ছিল, এখন বোধহয় সবই যেন রসা চলে গেল, সবই সব কিছু চলে গেল। মাস্টারমশাইদের একটা সুবিধা হচ্ছে যেটা, যে মাস্টারমশাইরা প্রত্যেক বছর বছর নতুন নতুন জেনারেশনকে তারা পাচ্ছে, এবং তাদের যে পেশাটা খুব ক্লিশে নয়, তারা প্রতিদিনই এক একটা নতুন নতুন রঙিন জীবন পাচ্ছে, রঙিন ভাবনা চিনতে পারছে। আপনি নিজে কতটা আপনার মাস্টারমশাই সত্তা এবং কবি সত্তা এই দুটোকে এই ভাবনা থেকে মিলিয়ে নিতে পারেন? দেখুন, এই যে আজকে এই যে জঙ্গলমহল বা বিভিন্ন বিষয়গুলি হচ্ছে, দেখুন এই ব্যাপারে তো বিবেকানন্দ আমাদের বিরাটভাবে পথ প্রদর্শন করে গেছেন। তিনি তো খুব কাটে কথা বলেছেন, ওদেরকে পেছনে থেকে ওরা পশ্চাতে চাটিয়েছে, তোমাদের ওদেরকে জন্য কিছু করার দরকার নেই, ওদেরকে শিক্ষা দাও, তারপরে দেখবো ওরা নিজেদেরটা করবে। কিন্তু আজ 65 বছর বাদে আমি আমার বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছে জিজ্ঞাসা করি, আমার যারা কলিগ আছে তাদেরকে জিজ্ঞাসা করি, তারা বিভিন্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে এসছে, তারা কিন্তু আমার একটা বলেছে, দেখুন স্যার, যেখানে যেখানে শিক্ষাটা ঠিকঠাকভাবে বিস্তার করছে সেখানে মানুষ কিন্তু অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে, কিন্তু শিক্ষাটা পশ্চিমবঙ্গের সব জায়গায় কিন্তু পৌঁছচ্ছে না। এটাই বোধহয় আমাদের সবথেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার। আমরা কেন আজ 65 বছর বাদেও এই জায়গাটা করে উঠতে পারলাম না? আর এত বড় দুটো রিসোর্স বোধহয় নেই। আমার যেসব বন্ধুরা পশ্চিমবঙ্গের বাইরে পড়ান, আমাকে কিছুদিন আগে একজন দাদা বলছিলেন, উনি দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ে পড়ান, বলে দেখ কলকাতা বা ছেলেরা কিন্তু অনেক ব্রিলিয়ান্ট, আমাদের ছেলেমেয়েরা কিন্তু দিল্লির এরা এত ব্রিলিয়ান্ট নয়, এরা কিন্তু অনেক বেশি স্মার্ট, কিন্তু এরা দেখ চাকরি পাবে, এরা বাইরে যাবে, ও করবে, আর আমাদের এইগুলি হচ্ছে। কোথায় যেন আমাদের একটা কোথাও কিছু ঘাটতি আছে, কিন্তু সেই ঘাটতিটা যে কী এবং কেন, এটা তো হওয়ার কথা না। আমাদের এত বড় দুটো রিসোর্স থাকতে কেন আমরা পারছি না? এবং আমাদের হচ্ছে, এবং আমাদের এত মহান উত্তরাধিকার আছে। আচ্ছা, একটু সৎভাবে আমরা একটু ভাবতে চিন্তা করি, আজকে যে বিবেকানন্দের 150 শতবর্ষ